দেন আছে হচ্ছে আহ, একটা আহসানুল কবির, একটা নাম শুনেছেন, লেফটেন্যান্ট কর্নেল ছিল, বর্তমানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে। এই আহসান কবির অ্যাকচুয়ালি মানে মানে ভুল একটা পরিচয় দিয়ে আমার সাথে ইয়া করে আমাকে সবসময় ডিজিএফআই ইনফরমেশন দিত, পিনাকি দাদাকে দিত। পরবর্তী আমি বলে দিলাম যে এটা একটা ভুয়া জিনিস। এবং সে গিয়ে ধরাটা খাইছে কি হবে, সে ক্যারেট কলেজ ক্লাবে বলছে যে আমাকে মোটামুটি সে ক্যাপচার করে ফেলছে, আমাকে মোটামুটি ডিরিল করে ফেলছে। সো এই একজন আছে, তারপরে হচ্ছে আরেকজন আছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক 43 রং কোর্সের, হাসিনার আমলে র্যাব এবং র্যাব 14-তে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার একজন আছে, 42 রং কোর্সে র্যাব হেডকোয়ার্টারে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান, আনফরচুনেটলি হিজ এ কমান্ডো অফিসার, তার ওয়াইফও ছিল ডিজিএফআই তে। এরকম আরো অনেক আছে, বিস্তারিত আমরা হয়তো বা আরো সবকিছু লিস্ট পাবো কে কোথায় ছিল। অ্যাকচুয়ালি মাত্র প্রমোশনের ইয়াটা বের হয়েছে। এর মেইন এইম হচ্ছে, দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত 15-16 বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে, তাদের প্যারালেলি যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, আমার ফ্রেন্ড পুলিশে যে আছে সে অলরেডি 2টা প্রমোশন পেয়ে চলে গেছে। আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে, এবং তাদেরকে নিগৃহীত মানে কি, তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছে। এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব। আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে। আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক, যিনি ডাবল বীর প্রতীক পাওয়া, তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সাথে একটা ক্যাওয়াস লাগানোর জন্য। এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার, তার সম্বন্ধে, তাকে, তার সাথে আমি অ্যাকচুয়ালি, সে আগস্টের আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল, তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো। বাট আমি যখন শুনেছি তাকে ডিজিডিজিএফআই ডেকেছে, আমি তাকে সরাসরি প্রশ্ন করেছি, এই তোমাকে ডিজিডিজিএফআই কেন? স্যার ও তো, উনি তো আমার প্লাটুন কমান্ডার হন বিএমএ তে, আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, ভালো খোঁজ খবর নেওয়ার জন্য। আমি কোনো, তুমি কোনো ডিলে যাও নাই তো? তখন আমার সন্দেহ হয়েছে যখন। বাট ইফতেখারের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সে ডিজিএফআই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যারের, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য। কিন্তু সে কিন্তু তাকে বিক্রি করে নাই। তার ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, ইয়া ছিল। একে যখন কোনোভাবেই করতে পারতেছে না, তখনই কিন্তু এই নাটক, আহ, এই যে ডাকাতির মামলাটা সাজানো হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট, তার মানে হচ্ছে কন্ট্রোল বাই ব্রিগেডিয়ার, নামটা যেন কি, সেলিম আজাদ, ব্রিগেডিয়ার সেলিম আজাদ, এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই। এই সাজ্জাদ আবার 24 লং করছে। সাজ্জাদ আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা গেছে আমার কোর্সমেট 24 আওয়াজে, সেও আওয়ামী লীগ, বাট এটার সাথে সে জড়িত না, সে অলরেডি রিটায়ার্ড। এই দুজন মিলে তাকে এই ডাকাতির মামলাটা সাজানো হচ্ছে। টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। কি কারণে? কারণ ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির 5ই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরো ফ্যামিলি গুলাকে নিয়ে উনি ডিজিএফআই এর কচুক্ষেতের সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম খুন ছিল তাদেরকে বের করছে। আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ সন্দেহ আছে। সো এখন মেইন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা। আপনি একটা জিনিস দেখেন, আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার, তিনি নামাজের নেতৃত্ব দেন, ইমামতি করেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআই এর লোকজন আছে তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানবীরের মিসেসকে দেখেছেন, যিনি ভারতের এগেনস্টে কথা বলেছেন 25শে ফেব্রুয়ারির যে ওখানে উনি যখন ছিলেন, ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতেছি, এটা বলার পরবর্তীতে তার পরিবারের উপরে পুরা খড়গ নেমে আসছে। এবং বর্তমানে হাসান নাসির স্যার, এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি, প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে, এরা এসে এই হাসান নাসির স্যার এবং তানভীর ভাবির ছবি একসাথে করে খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে। আপনি এখন একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকারকে সেই তাহাজ্জুদ আর আহ তাহাজ্জুদ পড়া, নামাজি ইমামতি করা, এবং ছোটবেলা থেকেই তার কোর্সমেটরা বলতেছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওই ক্যাটাগরিতে ফেললে হবে না। সে অলরেডি এভিল, অলরেডি ধাপে 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 প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি। কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন, সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুতেই বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে, এবং সে যখনই একটু বিপদে পড়তেছে, তখনই এই তার কেনা মিডিয়া
তার কিনা বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস এখন তার পক্ষে পড়ে দিচ্ছে। হ্যাঁ, সে বেঁচে চিকিৎসা পাচ্ছে, এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কন্টেক্সট হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে। এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে, আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই, আমি 28 বছর চাকরি করেছি, এর মধ্যে নাম্বার অফ টাইম বা এসব তো ইনহেড অফ সিভিল পাওয়ারে কাজ করেছি, আমি জীবনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না পাইলেও আমরা যখন মাঠে নেমেছি, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে। যারা গন্ডগোল পাকানোর ছিল তারা 100 হাত দূরে চলে গেছে। কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছি, আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার, সবাই তো বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি, কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো। এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড, যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি কখনো মিথ্যা কথা বলবো না। এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা গুম গুম করতেছে। আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তারা, তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাল্লাহ সেফ থাকবে, আর্মির সাথে ওই ওই ইন্টিগ্রিটিটা ছিল। এখন তারা এদের সাথে মিলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। এই আমার কোর্সমেট যে জিয়াউল হাসান, সেও যখন বিদেশে যখন তাকে ধরা হয়, তার বাসা থেকে 2 ট্রাঙ্ক ফরেন কারেন্সি পাওয়া গেছে। সো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি এখন পৌঁছে গেছে। এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হচ্ছে, এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে। কারণ কারণ জেনারেল ওয়াকারও রয়ের এজেন্ট, জেনারেল শাহিনও রয়ের এজেন্ট, সে কে কাকে করবে, কারণ তাদের তো বসের কথা মানতে হবে। সো এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করার টাইম আসছে যে বাংলাদেশের যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে জেনারেল ওয়াকার। আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন্যান্ট ক্যাপ্টেনের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা আওয়ামী লীগের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদেরকে অপারেশন করতে দেয় না। সো এই সমস্যাটা সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিপি মামুনকে ইয়া করলে হবে না, যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি, ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি। ইভেন রিসেন্টলি আল জাজিরার যতগুলো আছে সবকিছুতে একটাই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি জড়িত ছিল। তো যারা যারা জড়িত ছিল, যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে, শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না। এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইন শৃঙ্খলা বাহিনী যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে, অফিসাররা গুলি করেছে, তাদের সবাইকে আনতে হবে। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। জি, আমরা সুমন ভাইকে দিয়ে শেষ করব আজকে। সুমন ভাই যেটা বলছিলেন কর্নেল মুস্তাফিজ ভাই, যে ওয়াকারি হচ্ছে গিয়ে নাটের গুরু। তো এই যে সাম্প্রতিক কিছু ঘটনাও আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মাইলস্টোনে সেনাবাহিনীর ইন্টারনাল একটা অর্ডারের একটা এসছে কালকে আমার কাছে। সেখানে ওনারা অর্ডার করছেন যে যারা যারা মাইলস্টোনের ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে, সেনাবাহিনীর এই লাশ চুরি করার ব্যাপারে কথা বলে, তাদের অনেককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন এবং এই ঘটনা ঘটেছেও, তাদের অর্ডারই শুধু হয়নি, এটা এক্সিকিউট হয়েছে। এরপরে হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা, এটা যদি কেউ বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন, যে ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা কে আবার ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তারপরেও কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি? এরকম কেন হচ্ছে? প্রথম কথা, আসসালামু আলাইকুম ভাই। প্রথম কথা হলো গিয়া, আমি সেনাবাহিনী যে জায়গাটাতে বলতেছে বা আপনি বললেন যে আপনার কাছে একটা ইন্টারনাল অর্ডারের ব্যাপারে খবর আছে, তো আমি, আপনি, পিনাকিদা, কনক সারওয়ার, মুস্তাফিজ, আমরা যতই বলি না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো কাজে করে দেখানো। তো সেনাবাহিনী, আমি তো প্রশংসা করব, সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজটা করছে, যেভাবে মিডিয়াতে আসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়।
সেই ব্যাপারে কিন্তু আপনারা কেউ বা আমি কখনো সেটা নিয়ে প্রশ্ন করি নাই। আমাদের প্রশ্ন ছিল দুর্নীতির কারণে, অদক্ষতার কারণে, এবং শেখ হাসিনার কথা জি হুজুর বলে মেনে নিয়ে আমাদের বৈমানিক শুধু না, আমাদের দেশের শিশুদেরকে, সাধারণ নাগরিকদেরকে এই ধরনের একটা পুরনো বিমান, যেটা নতুন বিমান হিসেবে কেনা হয়েছিল, সেই ঘটনা, সেটাই আমাদের সবার ফোকাস ছিল। কিন্তু সরি, আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা শুধু এইটা না, হুম এই সেনাবাহিনীর লোকজনকে, এবং আমি একদম ওই স্কুলের শিক্ষক